অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে বিদ্যান অনলাইন ইউটিউব ক্লাসে স্বাগত জানাই। তোমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষক পর্ষদ থেকে তোমাদের যে নতুন পাঠ্যক্রম পঠ্যসূচি বই দিয়েছে, এই বইয়ের আজকে আমি তোমাদের পরিবেশ ইতিহাসের পঞ্চম অধ্যায় প্রাচীন ভারতের সাম্রাজ্য গড়ে ওঠার ইতিহাস খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে খ্রিস্টীয় সপ্তম শতক, এই চ্যাপ্টারের যে নমুনা প্রশ্নগুলো আছে, এই নমুনা প্রশ্নগুলোর উত্তর আমি এই ভিডিওতে আলোচনা করছি। তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকো। সেই সাথে তুমি যদি এই চ্যানেল নতুন হও, তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। আমি যখনই তোমাদের জন্য নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড করব, তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো ভিডিওটি শুরু করি। এই প্রশ্নগুলো করার আগে আমরা এই অধ্যায়টি ভালো করে পড়ে নেব। তোমরা এই বিষয়টি পড়ার পর যেগুলো জানতে পারবে সেগুলি হলো সাম্রাজ্য বিস্তারের কারণ তোমরা ব্যাখ্যা করতে পারবে, মৌর্য ও মৌর্য পরবর্তী যুগে বিভিন্ন রাজবংশের অধীনে ভারতবর্ষের রাজনীতি, অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনের তোমরা বৈশিষ্ট্যগুলি বর্ণনা করতে পারবে। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে খ্রিস্টীয় সপ্তম শতক পর্যন্ত ভারতের যেসব শাসক রাজত্ব করেছেন তাদের তালিকা তোমরা প্রস্তুত করতে পারবে। সাম্রাজ্য বলতে বোঝায় একটি বড় রাজ্য। সাম্রাজ্যের অন্তর্ভুক্ত অঞ্চলগুলি যিনি শাসন করেন তাকে বলা হয় রাজা বা সম্রাট। কোনো রাজ্য যখন যুদ্ধের দ্বারা অন্য রাজ্য জয় করে তার সাম্রাজ্যের সীমানাকে বর্ধিত করেন, তখন তাকে বলা হয় সাম্রাজ্যের বিস্তার। খ্রিস্টীয় ষষ্ঠ শতকে ভারতে ছোট ছোট রাজ্য গড়ে উঠেছিল। পরবর্তীকালে মগধ রাজ্যকে কেন্দ্র করে গড়ে ওঠে এক বিশাল সাম্রাজ্য। খ্রিস্টীয় ষষ্ঠ শতক থেকে সপ্তম শতকে যে রাজবংশগুলি ভারতে সাম্রাজ্য বিস্তার করে শাসন প্রতিষ্ঠা করেছিলেন তাদের কথা আমরা জানব। তোমরা নিচে ছকটি লক্ষ্য করো, এখানে বিভিন্ন উল্লেখযোগ্য রাজবংশের প্রতিষ্ঠিত সাম্রাজ্য এবং উল্লেখযোগ্য শাসকগণ এবং এই পাশে তোমাদের উল্লেখযোগ্য ঘটনাসমূহ দেওয়া আছে। প্রথম দেখো মৌর্য সাম্রাজ্যে উল্লেখযোগ্য শাসকগণ হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। তার জন্ম হয়েছিল খ্রিস্টপূর্ব 325 থেকে 324 এবং 300 অব্দ পর্যন্ত। তার উল্লেখযোগ্য ঘটনা হলো মৌর্য সাম্রাজ্যে প্রতিষ্ঠা করেছিলেন তিনি। ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্য গড়ে ওঠে এটা। তারপরে চন্দ্রগুপ্ত মৌর্যের পর ছিলেন অশোক, খ্রিস্টপূর্ব 273 থেকে 232 অব্দ পর্যন্ত। কলিঙ্গ জয়ের মাধ্যমে সীমানা বিস্তার হয়। তিনি প্রিয়দর্শী উপাধি লাভ করেন। তার ধর্মনীতি মাধ্যমে জনগণকে একজোট করার চেষ্টা করেন। বৌদ্ধ রীতিনীতি দ্বারা প্রভাবিত হয়ে তিনি মানুষ ও পশু পাখিদের উপর হিংসা বন্ধ করেন। এবার দেখো কুষাণ সাম্রাজ্য। উল্লেখযোগ্য শাসকগণ হলেন কুজুল কদফিসেস, ভীম কদফিসেস এবং প্রথম কনিষ্ক। কুজুল কদফিসেস কুষাণ সাম্রাজ্য তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তারপর ভীম কদফিসেস তোমার শক্তিশালী কুষাণ শাসক ছিলেন। ভারতের প্রথম সোনার মুদ্রা প্রচলন তিনিই করেছিলেন। তারপর দেখো প্রথম কনিষ্ক, কুষাণদের সেরা রাজা, শকাব্দ তিনি প্রচলন করেছিলেন। সাম্রাজ্যের সীমানা তিনি বিস্তার করেছিলেন। রাজধানী ছিল পূর্বপুরুষ বা পেশোয়ায়। তারপর সাতবাহন সাম্রাজ্য ছিলেন সিংমুখ। সাতবাহন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। তার সময় প্রতিষ্ঠান ও নানাঘাট অঞ্চলে তাদের শাসন ছিল। এই সময় থেকে শক ক্ষত্রপদের থেকে লড়াইয়ের সূচনা হয়। তারপর গৌতমীপুত্র সাতকর্ণী শক ক্ষত্রপদের পরাজিত করে গুজরাটের দক্ষিণ ও পশ্চিম অংশে মালবেয় তার অধিকার কায়েম করেন। এই সময় শকদের উল্লেখযোগ্য শাসক ছিলেন রুদ্রদামন, যিনি মহাক্ষত্রপ উপাধি নিয়েছিলেন। তারপর গুপ্ত সাম্রাজ্য, প্রধান চন্দ্রগুপ্ত তিনি প্রকৃত প্রতিষ্ঠাতা ও গুপ্তদের প্রচলন করেছিলেন। তারপর সমুদ্রগুপ্ত, এই সময় গুপ্ত সাম্রাজ্য সবচেয়ে বড় আকার ধারণ করেছিল। উত্তর ভারতে 9 জন শাসক ও দক্ষিণাত্যে 12 জন রাজাকে তিনি পরাজিত করে সাম্রাজ্য বিস্তার করেছিলেন। তারপর ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, শক ক্ষত্রপ শাসন উচ্ছেদ করেছিলেন বলে তাকে সকালে বলা হয়ে থাকে। তারপরে প্রথম কুমারগুপ্ত, তার আমলে রূপোর মুদ্রা ছাড়াও বিভিন্ন রকমের মুদ্রার প্রচলন হয়। তারপর সমাজের আয়তন ও ক্ষমতা বৃদ্ধি হয়। নালন্দা মহাবিহার এই সময় স্থাপিত হয়েছিল। তারপর ছিল স্কন্দগুপ্ত, 458 খ্রিস্টাব্দে উত্তর পশ্চিমে হুন আক্রমণ তিনি প্রতিহত করেছিলেন। গুপ্ত সাম্রাজ্যের শেষ উল্লেখযোগ্য শাসক তিনিই ছিলেন। তারপর বকাটক সাম্রাজ্য, দ্বিতীয় রুদ্রসেন, খ্রিস্টীয় চতুর্থ ও পঞ্চম শতকে দক্ষিণাত্যে ও মধ্য ভারতের বড় এলাকা জুড়ে বাকাটক শাসন ছিল। দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যা প্রভাবতী গুপ্তের বিয়ে হয়েছিল বকাটক রাজা দ্বিতীয় রুদ্রসেনের সাথে।
তার মৃত্যুর পর প্রভাবতী দেবী শাসন চালিয়েছিলেন। খ্রিস্টীয় ষষ্ঠ থেকে সপ্তম শতক পর্যন্ত যে রাজবংশগুলি ভারতে রাজত্ব করেছিল তারা কেন্দ্রীভূত শাসনের দ্বারা সাম্রাজ্যকে শক্তভাবে তৈরি করেছিলেন। উন্নত শাসন ব্যবস্থায় স্থাপন করেছিলেন। রাজাই ছিল প্রকৃত শাসক। খ্রিস্টীয় ষষ্ঠ শতকের মাঝামাঝি সময় গুপ্ত সাম্রাজ্য ভেঙে পড়লে সমগ্র সাম্রাজ্য ছোট ছোট অংশে ভাগ হয়ে যায়। এই ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলিতে আঞ্চলিক শাসন গড়ে ওঠে। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল পুষ্যভূতি বংশের শাসন হর্ষবর্ধন। হর্ষবর্ধন চেষ্টা করেছিলেন সাম্রাজ্য গড়ার, কিন্তু তার মৃত্যুর পর এই শাসন লোপ পায়। বিরাট সাম্রাজ্যের বদলে গড়ে ওঠে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য। তোমাদের 19 নম্বর পৃষ্ঠা দেখো, যে মনে রাখা জরুরি যে নীতির মাধ্যমে কোনো বড় রাজ্যের রাজা তার রাজ্য সীমা বর্ধিত করেন তাকে সাম্রাজ্য বিস্তার নীতি বলা হয়। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে খ্রিস্টীয় সপ্তম শতক পর্যন্ত সময়কালে মৌর্য, কুষাণ, সাতবাহন, গুপ্ত ও বকাটক রাজারা ভারতে সাম্রাজ্য বিস্তার করেন। এই সময়কালে রাজত্বকারী শাসকরা তাদের শাসনকালকে সুদৃঢ় করতে একটি শক্তিশালী কেন্দ্রীয় শাসন ব্যবস্থা গড়ে তোলেন। এবার তোমাদের নমুনা প্রশ্নগুলোর উত্তর বলছি। তোমরা দেখো, মানে 1 নম্বর দিয়েছে শূন্যস্থান পূরণ করো। এখানে তোমাদের 5টি প্রশ্ন দিয়েছে। তো 5টি প্রশ্নের উত্তর আমি বলছি, তোমরা দেখে দেখে নিজেদের খাতায় উত্তরগুলো করে নাও। তো একের কয়েক প্রশ্ন দেখো, ভারতীয় উপমহাদেশের প্রথম রাজ্য ড্যাশ। উত্তর লিখবে ভারতীয় উপমহাদেশের প্রথম রাজ্য মৌর্য সাম্রাজ্য। তার খ দেখো, প্রিয়দর্শী উপাধি নিয়েছিলেন ড্যাশ। উত্তর লিখবে প্রিয়দর্শী উপাধি নিয়েছিলেন অশোক। তার গয়ের প্রশ্ন দেখো, কুষাণ সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন ড্যাশ। উত্তর লিখবে কুষাণ সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন কনিষ্ক। ঘয়ের প্রশ্ন দেখো, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন ড্যাশ। উত্তর লিখবে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শিমুখ। আর রোমাদের প্রশ্ন দেখো, হুন আক্রমণ প্রতিহত করেছিলেন ড্যাশ। উত্তর লিখবে হুন আক্রমণ প্রতিহত করেছিলেন স্কন্দগুপ্ত। দুদারি প্রশ্ন দিয়েছে ঠিক মূল নির্ণয় করো। এখানে তোমাদের 5টি প্রশ্ন দিয়েছে। তো 5টি প্রশ্নের উত্তর বলছি, তোমরা দেখে নাও। 2 কয়েক প্রশ্ন দেখো, কুষাণ সাম্রাজ্য প্রতিষ্ঠাতা করেন ভীম কোচটিসেস। এটি কিন্তু ভুল উত্তর, কারণ কুষাণ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন কুজুল কোচটিসেস। ঠিক আছে। ক্ষয় প্রশ্ন দেখো, শকাব্দের প্রচলন করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এটিও কিন্তু ভুল উত্তর, কারণ শকাব্দের প্রচলন করেন কনিষ্ক 78 খ্রিস্টাব্দ থেকে। গয়ের প্রশ্ন দেখো, গুপ্তাব্দ প্রচলন করেন চন্দ্রগুপ্ত। এটি কিন্তু ঠিক উত্তর। ঘয়ের প্রশ্ন দেখো, কলিঙ্গ যুদ্ধ হয়েছিল অশোকের সময়। এটি কিন্তু ঠিক উত্তর। উমাদের প্রশ্ন দেখো, পুষ্যভূতি বংশের রাজা ছিলেন হর্ষবর্ধন। এটি কিন্তু ঠিক উত্তর। 3 দেখে দিয়েছে অতি সংক্ষেপে উত্তর দাও একে দুটি বাক্যে। এখানে তোমাদের 3টি প্রশ্ন দিয়েছে। তো এই প্রশ্ন 3টির উত্তর বলছি, তোমরা দেখে নাও। 3 কয়েক প্রশ্ন দেখো, সমুদ্রগুপ্ত কেন স্মরণীয়। উত্তর লিখবে গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন সমুদ্রগুপ্ত। আনুমানিক 335 থেকে 310 খ্রিস্টাব্দে এই সময়ই গুপ্ত সাম্রাজ্যের সবচেয়ে বড় আকার ধারণ করেছিল। তিনি উত্তর ভারতের 9 জন শাসক এবং দাক্ষিণাত্যে 12 জন রাজাকে পরাজিত করে সাম্রাজ্য বিস্তার করেছিলেন। ক্ষয় প্রশ্ন দেখো, কনিষ্কের সময় 2টি উল্লেখযোগ্য ঘটনা লেখো। উত্তর লিখবে কুষাণ সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন কনিষ্ক। কনিষ্কের সময় 2টি উল্লেখযোগ্য ঘটনা হলো, 1 কনিষ্ক শকাব্দের প্রচলন করেন, 2 কনিষ্কের সময় কুষাণ সাম্রাজ্যের সীমানা বিস্তার হয়েছিল। গয়ের প্রশ্ন দেখো, কাকে কেন শাকারি বলা হয়। উত্তর লিখবে গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তকে শাকারি বলা হয়, কারণ গুজরাট অঞ্চল থেকে শক ক্ষত্রক শাসকদের উচ্ছেদ করে দ্বিতীয় চন্দ্রগুপ্ত শাকারি উপাধি নেন। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে তোমরা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো। সেই সাথে তোমরা এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো।